বিশ্ব নেতারা যার সাথে দেখা করতে মরিয়া, যার সাথে একটি বৈঠক করতে তৎপর হচ্ছে ভারতসহ বিভিন্ন প্রভাবশালী দেশের নেতারা, সেই ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাগে আনতে একদমই বেগ পেতে হচ্ছে না সৌদি আরবকে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর এই প্রথম কোনো বিদেশি নেতার সাথে যোগাযোগ করলেন ট্রাম্প। সেই নেতা আর কেউ নয়, MBS খ্যাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রে আগামী 4 বছরে নিজেদের বাণিজ্য ও বিনিয়োগ $600 বিলিয়ন উন্নীত করতে চায় সৌদি আরব। সম্প্রতি দেশটির সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রের সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন। এমনকি সুযোগ আসলে এই বিনিয়োগ আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে এই $60,000 কোটি সরকারি নাকি বেসরকারি খাত থেকে আসবে সে ব্যাপারে বিস্তারিত বলা হয়নি। জবাবে ট্রাম্প কি বলেছেন তা জানা যায়নি। তবে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিতে পারেন। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি গতবার সৌদি আরব সফরে গিয়েছিলাম কারণ তারা $450 বিলিয়ন পণ্য কিনতে রাজি হয়েছিল। আমি আবার সৌদি সফরে যাব, তবে সৌদি আরবকে বিনিয়োগের পরিমাণ $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন করার আহ্বান জানান ট্রাম্প। As you know, 4 years ago, we did $450 billion, meaning the money all goes to American companies, and 600, I'll ask them for $1 trillion. এর আগে 2017 সালে যখন প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প, সেবারও তার প্রথম বিদেশ সফর ছিল সৌদিতেই। বিশেষ করে ক্রাউন প্রিন্সের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল দহরম মহরম। ট্রাম্পের সৌদি আরব সফরে সেই সম্পর্ককে আরও জোরালো করেন দুই নেতা। ট্রাম্পকে অভূতপূর্ব সংবর্ধনা দেওয়া হয় সৌদি আরবে, যেখানে ট্রাম্পকে তরবারি হাতে বিশেষ সোর্ড ড্যান্স দিতেও দেখা যায়। ওই সফরে ট্রাম্প রিয়াদের সাথে $350 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন, যা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। 2019 সালে সৌদি আরবে একটি তেল শোধনাগারে হামলা চালায় ইরান। সেই হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে না পারায় ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা এবং সাবেক সহযোগী জেরাড কুশনারের ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $200 কোটি বিনিয়োগ পায়। সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব ছিলেন, কিন্তু বাইডেন আমলেও যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিল সৌদি। ফলে বিশ্লেষকদের অনেকে বলছেন, ট্রাম্প যদি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বৈদেশিক সফর সৌদি আরবে করেন তাতে অবাক হওয়ার কিছুই নেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পৃথিবীর গতি কমিয়ে দেয়া 3 গর্জেস ড্যামের চাইতেও বড় আকারের বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু করেছে চীন। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মিত হবে বিশ্বের বৃহত্তম এই বাঁধ। এর পাল্টা জবাবে অরুণাচলের সিয়াং নদীতে ভারতও বানাচ্ছে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্প। হিমালয়ের স্পর্শকাতর অঞ্চলে প্রবাহিত আন্তঃসীমান্ত একটি নদীতে পানি আটকে বড় আকারের 2টি বাঁধ দিলে এর জেরে বদলে যাবে ভাটি অঞ্চলের পানির প্রবাহ। বাঁধের বদলে বাঁধ তৈরিতে 2 মোড়লের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করবে প্রতিবেশী দেশের উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন। প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পানির দখল নিয়ে চলমান যুদ্ধ পুরোদমে চালু হলে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে খরা ও বন্যার নতুন তাণ্ডব। কৈলাস পর্বতের কাছে উৎপত্তি ইয়ারলুং সাংপো নদীর। তিব্বতে এই নামে পরিচিত হলেও অরুণাচলে প্রবেশের সময় নদীটির নাম হয়ে যায় সিয়াং। ভারতের বেশিরভাগ অংশে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর দিয়ে এটি মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র 8% সুবিধা পায় বাংলাদেশ।
কিন্তু এই নদীটি যোগান দেয় দেশের ৬৫%-এরও বেশি পানি। ফলে পানি নিয়ে ভারত ও চীনের দ্বিমুখী লড়াইয়ে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে বাংলাদেশ। দুই বাঁধের কবলে পড়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হলে কখনো খরা, কখনো উপচে পড়া বন্যায় ভাসবে ব্রহ্মপুত্র ও এর শাখা নদীর অসংখ্য জনপদ। ইয়ারলুং সাংপো নদীতে নির্মিত চীনের মেগা ড্যাম তাদের তৈরি বিশ্বের বৃহত্তম হাইড্রোবাদ 3 গর্জেস ড্যামের চেয়ে বিশালাকার হবে। চীনা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে এর জন্য খরচ হবে $137 বিলিয়ন। তিব্বতের নামচা বারোয়া পর্বতের কাছে গ্রেট বেন্ডে নির্মিত বাঁধটি প্রকৌশলগত দিক থেকেও হবে বিস্ময়কর ব্যাপার। 16,400 ফুট গভীর গিরিখাতে পড়বে বাঁধের পানি। বছরে এখান থেকে উৎপন্ন হবে 300 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ। তবে এত বড় প্রকল্পের কারণে কত মানুষ বাস্তুচ্যুত হবে, কতগুলো জনপদে পড়বে প্রভাব, এই নিয়ে পাওয়া যায়নি কোনো আনুষ্ঠানিক তথ্য। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে সিয়াং নদীতে যে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি, বহুল আলোচিত সেই প্রকল্পের নাম সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। $13.2 বিলিয়ন খরচ করে তৈরি হতে যাওয়া এই বাঁধ জমা রাখতে পারবে 9 বিলিয়ন কিউবিক মিটার পানি। জলবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন করবে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ। প্রজেক্ট বাস্তবায়নে ক্ষতির প্রথম ধাক্কা যাবে সিয়াং নদীর উপকূলবর্তী জনপদের উপর দিয়ে। স্থানীয়দের ধারণা, জলবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে সম্পূর্ণ ডুবে যাবে অন্তত 20টি গ্রাম, বসতভিটা হারাবেন হাজার হাজার বাসিন্দা। সাম্প্রতিক সময়ে 8 মাত্রার বেশি ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তি হিমালয় অঞ্চলে। 2025 সালের জানুয়ারিতে চীনের তিব্বতে আঘাত করে 7.1 মাত্রার একটি ভূমিকম্প। সেই সময় স্থানীয় 14টি হাইড্রো বাঁধের অন্তত 5টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পায় বেইজিং কর্তৃপক্ষ। অবস্থা বিবেচনায় বিশেষজ্ঞদের আশঙ্কা, হিমালয়ের বিপজ্জনক পরিবেশে দুটি বিশালাকার বাঁধ তৈরি হলে বন্যা ও ভূমিকম্পের সময় ভয়ঙ্কর বিপর্যয়ে পড়বে ব্রহ্মপুত্রের পানি নির্ভর বাংলাদেশ ও গোটা ভাটি অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গভীর গিরিখাতের মধ্য দিয়ে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি নদী। ভারতের কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব। প্রায় 29,000 মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি 106 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতার ব্রিজটির কাছে হার মেনেছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। এবার প্রযুক্তির বিস্ময় চেনাব রেল সেতু দিয়ে সেমি হাই স্পিড ট্রেন চালালো ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক যাত্রায় মাত্র 3 ঘন্টা সময়ে 150 কিলোমিটার পথ পাড়ি দিল বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ একটি ট্রেন। ট্রায়াল রান শেষে এই রুট পুরোদমে চালু হলে এক ট্রেনেই সরাসরি ভ্রমণ করা যাবে দিল্লি থেকে কাশ্মীর। বন্দে ভারত ট্রেনটি দিল্লি থেকে সরাসরি শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এটা ভালো খবর। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, এখানে আসার জন্য আমাদেরকে অনেকগুলো সংযোগকারী ট্রেন পরিবর্তন করতে হয়। দিল্লি থেকে সরাসরি শ্রীনগর ভ্রমণ করতে পারার সুযোগ একটি দুর্দান্ত বিষয় হবে। ভারতের দখলে থাকা কাশ্মীরের সঙ্গে দেশটির বাকি অংশের যোগাযোগ সহজ করার জন্য নেওয়া হয় উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্প। এই লাইনেই তৈরি হয়েছে চেনাব রেল সেতু। গত 25 জানুয়ারি সকালে কাটরা থেকে রওনা দিয়ে চেনাবের উপর দিয়ে কাশ্মীরের শেষ স্টেশন শ্রীনগরে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস। হুটহাট পরিবর্তন হয় জম্মু কাশ্মীরের আবহাওয়া। বিষয়টি মনে রেখেই বানানো হয়েছে বন্দে ভারত সিরিজের 136টি সাধারণ মডেল থেকে সম্পূর্ণ আলাদা আধুনিক এই ট্রেন। যাত্রীদের সুবিধার জন্য এতে যুক্ত করা হয়েছে বায়ো টয়লেট ট্যাঙ্ক। এখানে রয়েছে অ্যাডভান্সড হিটিং সিস্টেম। চলতি পথে কখনো জমাট বাঁধবে না রেলের পানির লাইন। শীতকালে কাশ্মীরের ঠান্ডা বরফের মধ্য দিয়ে বগি ভর্তি যাত্রী নিয়ে ছুটতে পারবে দুরন্ত গতিতে। আমরা যখন শীতকালে কাশ্মীর ভ্রমণ করতাম, তখন তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যেত। এর কারণে প্রচুর পর্যটক আটকে যেত। ট্রেনের মাধ্যমে যাতায়াত করলে আমাদের এরকম অসুবিধার মুখোমুখি হতে হবে না। 111 কিলোমিটার দীর্ঘ কাটরা বানিহাল রেলপথ তৈরির অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল চেনাব নদীর উপর ব্রিজ তৈরি। 266 কিলোমিটার বেগে বাতাসের ধাক্কা কিংবা ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকবে অবিশ্বাস্য উচ্চতায় দাঁড়ানো চেনাব রেল সেতুর অবকাঠামো। 4000 ফুটের বেশি দীর্ঘ বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুটির নির্মাণ কাজ সমাপ্তির পর সেখানে চালানো হলো উচ্চগতির ট্রেন। হাজার হাজার কোটি টাকা খরচে নির্মিত ব্রিজটিতে
হাই স্পিড ট্রেনের ট্রায়াল রানের মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের ইতিহাসে ঘটল নতুন দিনের সূচনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। উন্নত চিকিৎসার জন্য গত কয়েক দশক ধরে ভারত ছিল বাংলাদেশিদের কাছে পরম নির্ভরতার জায়গা। নয়াদিল্লির পুরনো মিত্র শেখ হাসিনার পতনের পর সম্পর্কের অবনতি ও ভিসা জটিলতার কারণে ব্যাপক হারে হ্রাস পেয়েছে প্রতিবেশী রাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। মেডিকেল ট্যুরিজম খাতে ভারতের অর্থনৈতিক ধস কাটিয়ে ওঠার আগেই নতুন বিকল্প হিসাবে উঠে আসছে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের নাম। এর পাশাপাশি ঢাকার পূর্বাঞ্চলে কয়েকটি হাসপাতাল নির্মাণে সহযোগিতার কথাও জানিয়েছে বেইজিং। ভিন্ন গন্তব্যে বাংলাদেশি রোগীদের যাতায়াত বাড়লে মুখ থুবড়ে পড়তে পারে কলকাতা, চেন্নাই, ভ্যালোর কিংবা বেঙ্গালুরুর নামি বেনামি অনেক হাসপাতাল। চীনের কুনমিংয়ে গিয়ে বাংলাদেশিরা যেন বিনা জটিলতায় চিকিৎসা নিতে পারে সে লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও চীনা ভিসা সহজ করার প্রস্তাব দিয়েছে সরকার। সম্প্রতি চীন সফর থেকে ফিরে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। তার বক্তব্যের পর কুনমিং নিয়ে জনমনে দেখা গেছে ব্যাপক আগ্রহ। ভারতের তুলনায় ভালো মানের সেবা দিতে সক্ষম স্বাস্থ্যসেবার জন্য সুপরিচিত চীনা এই শহর। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, কুনমিং ইউনান হসপিটাল, রিচল্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালের মতো আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি এখানে রয়েছে 400-র বেশি আধুনিক হাসপাতাল ও মেডিকেল সেন্টার। সেবার মানের দিক থেকে চীনের হেলথ কেয়ার সিস্টেম ভারতের চেয়ে অনেকাংশেই উন্নত। স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে দিল্লির চাইতে বেশি বেইজিংয়ের মাথাপিছু খরচের গড়। চিকিৎসা সেবা ভালো হলেও বাংলাদেশ থেকে চীনে যাতায়াতের খরচ ভারতের তুলনায় কম না। ঢাকা থেকে কুনমিংয়ে যেতে বিমান ভাড়া গুনতে হয় $300 বেশি। অন্যদিকে ঢাকা থেকে কলকাতা ফ্লাইটের টিকিট কিনতে লাগে $150 মতো। এছাড়াও রয়েছে ট্রেন ও বাসে চলাচলের সুযোগ। সেক্ষেত্রে কুনমিংয়ে চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের বিবেচনায় রাখতে হবে আবাসন ও দৈনন্দিন খরচের নানাবিধ বিষয়ও। চিকিৎসার নামে প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় প্রায় 60,000 কোটি টাকা। কিছুদিন আগে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রকাশিত সংবাদে দেখা যায় চিকিৎসা নিতে দেশের বাইরে যান প্রায় 27,10,000 বাংলাদেশি। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা একরকম বন্ধ থাকায় চিকিৎসা নিতে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন বিকল্প দেশে বাড়ছে বাংলাদেশিদের ভিড়। হেলথ সেক্টরে ঢাকা ও বেইজিংয়ের দ্বিপাক্ষিক সংযোগ আরও গতিশীল হলে এবং কুনমিংয়ে সরকারি নির্দেশনায় বিভিন্ন হাসপাতালে অগ্রাধিকার সুবিধা পেলে চীন হয়ে উঠবে ভারত বিমুখ রোগীদের বিকল্প ঠিকানা। হাসিনা পরবর্তী পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কের মাত্রা নিয়ে তৈরি হয় নানা রকম দ্বিধাদ্বন্দ্ব। তবে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বেইজিংয়ের সাথে 5 দশকের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকার বার্তা বয়ে আনল পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক সফর। কুনমিংয়ে চিকিৎসা সেবা নেয়ার প্রক্রিয়া সহজতর হলে এবং খরচ সহনীয় থাকলে অনেকাংশেই কমবে ভারতের প্রতি মুখাপেক্ষী থাকার প্রবণতা। সেক্ষেত্রে বাংলাদেশি রোগীদের এত বড় বাজার হাতছাড়া হওয়ার ধাক্কা আদৌ কি সামাল দিতে পারবে নয়াদিল্লি? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বছর শুরু হওয়ার 27তম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া, ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে জ্বালানি চুক্তি, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনা আর ওপার বাংলার কিছু গণমাধ্যমের বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচারের পর এত দেরিতে মোদির পাঠানো শুভেচ্ছা বার্তা ঠিক কী ইঙ্গিত করছে? তবে কি আমেরিকার চাপেই বাংলাদেশের সাথে আপোষে আসতে চাইছে ভারত? আর আপোষে আসলে কি ফেরত দেওয়া হবে হাসিনাকে? গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিছুটা দূরত্ব লক্ষ্য করা যায় ভারতীয় সরকারের। শেখ হাসিনার আমলে ভারতের সাথে করা বেশ কিছু অসম চুক্তি পুনর্বিবেচনায় নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট ও বিচারের জন্য তাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠিও লেখা হয়। কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান বা তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা আসেনি দেশটির সরকারের পক্ষ থেকে।
চলতি মাসের শুরুর দিকে সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয় কিছুটা উত্তেজনা। এই উত্তেজনায় যোগ দেন সীমান্তের দুপাশের সাধারণ মানুষও, যদিও আলোচনা ও বৈঠকের মাধ্যমে সেই উত্তেজনা কিছুটা প্রশমন করা গেছে। পরিস্থিতি যখন তখন প্রশ্ন উঠতে থাকে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন, বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেন দূরত্ব কমাতে উদ্যোগী নয় দেশটি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমন্ত্রণ পেলেও দাওয়াত দেওয়া হয়নি নরেন্দ্র মোদীকে। তার উপর গত 24 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে এলএনজি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে বছরে 5 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে বাংলাদেশ। ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চুক্তি, যা কিনা বাংলাদেশের সাথে। এই চুক্তি স্বাক্ষরের 3 দিনের মাথায় প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে শুভেচ্ছা জানানোর বিষয়টি সামনে আসলে এ নিয়ে কৌতূহল জন্ম নেয় অনেকের মনে। তবে অনেক বিশ্লেষকই বিষয়টি ইতিবাচক চোখেই দেখছেন। তাদের মতে দেরিতে হলেও ভারতের পক্ষ থেকে দূরত্ব কমানোর চেষ্টা হয়তো করা হচ্ছে। সবসময় বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ইস্যুতেও এই একই বিষয়ে জোর দিয়ে আসছিলেন প্রধান উপদেষ্টা। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ার কথাও বলেন তিনি। কিন্তু এর সাথে সামনে আসে বেশ কিছু প্রশ্ন, যেমন ভারতকে টপকে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি বা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দাওয়াত না পাওয়া। এসব বিষয় হয়তো ভাবাচ্ছে নরেন্দ্র মোদীকে। তবে কি নিজে ক্ষমতায় টিকে থাকতেই যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কৌশল বেছে নিয়েছে ভারত? আর যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক পুনর্গঠনে সফল হয় দেশটি, তাহলে কি 2013 সালে স্বাক্ষরিত হওয়া দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবেন মোদী? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। DeepSeek AI from a Chinese company should be a wake-up call. যুক্তরাষ্ট্রের বাজারে ধস নামিয়ে দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। এক রাতেই এনভিডিয়ার প্রায় $600 বিলিয়ন ক্ষতির কারণ চীনের ওপেন সোর্স প্রজেক্ট ডিপসিক এআই। পুরনো এনভিডিয়া চিপ ব্যবহার করেও রীতিমতো চ্যাটজিপিটির পেইড মডেলকে টক্কর দিচ্ছে। এআই রেসে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলেও ডিপসিক এখন শীর্ষে। তাই তো সম্প্রতি এআই খাতে $500 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2023 সালের জুলাইয়ে যাত্রা শুরু করে ডিপসিক। তবে তাদের এই জনপ্রিয় অ্যাপটি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় চলতি বছরের 10 জানুয়ারি। অ্যাপল স্টোর ও ডিপসিক কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপসটি। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপের তালিকা দখল করে নিয়েছে। এত অল্প সময়ে এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রয়েছে বেশ কিছু কারণ, যার মধ্যে একটি হচ্ছে খরচ। যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাটজিপিটির তৈরিতে খরচ হয়েছে $100 কোটি, সেখানে ডিপসিক তৈরিতে খরচ হয়েছে মাত্র $60 লাখ মার্কিন, যা কিনা চ্যাটজিপিটির তুলনায় একেবারেই নগণ্য। কোম্পানিটি দাবি করছে খরচ এত কম হওয়ার পরও এটি ওপেন এআই এর পেইড ভার্সন চ্যাটজিপিটি 4 এর সমকক্ষ। আর এই কারণেই সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিষ্ঠানটি আরও দাবি করছে ডিপসিক বাজারে থাকা অন্য 10টি চ্যাটবটের মতো না। এটি বিশ্বের প্রথম ওপেন সোর্স 236 বিলিয়ন প্যারামিটারের এআই, যা চ্যাটজিপিটি 4 এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। ডিপসিক চীনের নিজস্ব এলএলএম এবং ওপেন সোর্স হওয়ায় ট্রেনিং খরচ খুবই কম, যার ফলে এটি খুব কম খরচে স্বাধীনভাবে ট্রেনিং বা ইনফরমেশন ফিড করতে পারছে। যেখানে চ্যাটজিপিটি 4 এর শুধুমাত্র ট্রেনিং খরচই প্রায় $100 মিলিয়ন। ডিপসিকের উত্থানে বিশ্বের বিভিন্ন চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারগুলোর শেয়ারে রাতারাতি বড় পরিবর্তন এসেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে। মূলধনের বিবেচনায় এনভিডিয়া এতদিন সবচেয়ে মূল্যবান কোম্পানি থাকলেও 27 জানুয়ারি তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে এসেছে, অর্থাৎ প্রায় 17% পতন। যদিও এর পরদিনই কোম্পানিটি প্রায় 9% শেয়ার মূল্য পুনরুদ্ধার করতে পেরেছে।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য, তাইওয়ান ইস্যু ও দক্ষিণ চীন সাগর নিয়ে ক্রমেই উঁচুতে উঠেছে চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার পারদ। দুদেশের মধ্যে চলমান প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার। ইউএসের মার্কেটে হুয়াওয়ের প্রবেশ নিষেধাজ্ঞা, টিকটক বন্ধের কার্যক্রম, চীনে সেমিকন্ডাক্টরের চিপ আমদানি ঠেকানো সহ এমন কোনো কৌশলই নেই যার আশ্রয় নেয়নি যুক্তরাষ্ট্র। এত কিছু করেও কাজের কাজ কিছুই হয়নি। ডিপসিকের বিস্ময়কর উত্থান ও বাজার দখলের ভয়ঙ্কর গতি প্রমাণ করে দিচ্ছে ভূরাজনীতি ও অর্থনীতির অঙ্গনে চলতে থাকা শীতল যুদ্ধ এবার ছড়িয়ে পড়বে প্রযুক্তি খাতেও। রিয়াজুল আলম রাব্বি, বাংলা ভিশন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে গমন বা হিজরত ছিল এক ঐতিহাসিক ঘটনা। ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে তার সবচেয়ে প্রিয় মানুষেরাই যখন বিরোধিতা শুরু করে, তখন তিনি মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। ৬২২ খ্রিস্টাব্দের সেই হিজরতের ঘটনা ছিল মানবতার বৃহত্তম স্বার্থে ত্যাগ ও বিসর্জনের এক সাহসী পদক্ষেপ। এবার সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিল সৌদি আরব। পবিত্র মক্কা থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই স্মৃতি বিজড়িত পথকে নতুন করে সৃষ্টি করা হয়েছে। এজন্য ঘোষণা করা হয়েছে ইন দ্য প্রফেট স্টেপস বা নবীর কদম প্রকল্প। সম্প্রতি ঐতিহাসিক উহুদ পাহাড়ের কাছে আয়োজিত একটি অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করেছেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবীর কদম প্রকল্পের আওতায় মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ পুনর্গঠন করা হচ্ছে, যার ৩০৫ কিলোমিটার পথ দর্শনার্থীদের জন্য হাঁটার উপযোগী করা হবে। এই পথের সঙ্গে সংযুক্ত করা হবে ৪১টি ঐতিহাসিক নিদর্শন, যা নবীজির হিজরতের ঘটনাকে তুলে ধরবে। সেই সঙ্গে ৫টি বিশেষ স্টেশনে হিজরতের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করা হবে। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে দর্শনার্থীদের গভীর ধারণা দিতে নির্মাণ করা হচ্ছে একটি হিজরত জাদুঘর। পথ বরাবর ৮টি স্টেশন থাকবে, যা হিজরতের বিষয়গুলো তুলে ধরবে। এছাড়া দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পথের পাশে ৩০টিরও বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান নির্মাণ করা হবে। সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য এই প্রকল্পকে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার মতে, এর মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এটি পরিকল্পিত হয়েছে, যা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। প্রকল্পের নকশা অনুযায়ী প্রতিদিন ১২,০০০ দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন। হজ ও ওমরার জন্য মক্কা ও মদিনা শহর দুটি সারা বিশ্বের মুসলিমদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্প্রতি মক্কা ও মদিনায় বিদেশিদের বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে দেশটি। ইতোমধ্যে ইসলামের পবিত্র শহর দুটিতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে আইন প্রণয়ন করেছে সৌদি সরকার। সৌদি আরবের শেয়ার বাজার উপসাগরীয় অঞ্চলের মধ্যে বৃহত্তম, যার বাজার মূল্য ১০.২ ট্রিলিয়ন রিয়াল। সুদূরপ্রসারী এসব সিদ্ধান্ত তেল ও হজ ওমরার উপর নির্ভরশীল হয়ে পড়া সৌদি অর্থনীতিতে বৃহৎ দিগন্তের উন্মোচন করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।